ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর, সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবে বিরোধী দল। সংকোচনমুখী জ্বালানি সরবরাহ নীতিতে বিপাকে কুরিয়ার সার্ভিস। পণ্য পরিবহন নেমেছে অর্ধেকে, বাড়ছে গ্রাহক অসন্তোষ। জরুরি পণ্যবাহী যানবাহনে চাহিদা পূরণের পরামর্শ। হকারদের স্থায়ী দখলে রাজধানীর ফুটপাত, ঝুঁকি নিয়ে মূল সড়কে পথচারীরা। গুলিস্তানে প্রশাসনের নাকের ডগায় লাখ লাখ টাকা চাঁদাবাজি, অভিযানেও হচ্ছে না উচ্ছেদ। এবং হরমুজ প্রণালী খোলা রাখতে অন্য দেশের যুদ্ধ জাহাজ চাইলেন ট্রাম্প। উপকূল জুড়ে ব্যাপক বোমা হামলার হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন সেনা বহিষ্কারের আহ্বান ইরানের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। প্রায় ৬৫০০ ধর্মীয় উপাসনালয় দিয়ে পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। এদিকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে সম্মানী ধারা অব্যাহত রাখার আহ্বান সুবিধাভোগীদের। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের পর শুরু হলো ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার ২৫ দিনের মাথায় শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পাইলট প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৪,৯০৮টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত সেবায়েত, ১৮৮টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ উপাধ্যক্ষ মিলে ১৬,৯৯২ জন পেলেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা। প্রতিটি মসজিদে ইমাম বা খতিব মাসে ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ এবং খাদেম ২,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা পেলেন। অন্য উপাসনালয়ের পুরোহিত ও বিহার অধ্যক্ষরা ৫,০০০ এবং সেবায়েত ও উপাধ্যক্ষরা ৩,০০০ করে পেলেন মোট ৮,০০০ টাকা। এছাড়া ২,০০০ টাকা করে দেয়া হয় উৎসব ভাতাও। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। অনুষ্ঠানে স্মারক চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। বলেন, জেলা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবে একজন ধর্মীয় নেতাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আগামী ৪ বছরে ধাপে ধাপে সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের এ সম্মানীর আওতায় আনবে সরকার। কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের বার্ষিক ব্যয় হবে প্রায় ৪,৪০০ কোটি টাকা। সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আজ অধিবেশন শেষে ঈদের জন্য নেওয়া হবে বিরতি। অন্তর্বর্তী সরকারের সময় করা ১৩৩টি অধ্যাদেশ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধী দল আলোচনা করবে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জাতীয় সংসদ 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে গঠন করা হয় 15 সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য সূচির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। 133টি অধ্যাদেশ, এগুলো বিষয় আছে। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বলেন, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। সংবিধানে 30 দিন সময় আছে। প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে, এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। বিরোধী দলের চিফ হুইপ জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানাবে না বিরোধী দল, তবে আলোচনায় অংশ নেবেন তারা। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 29 মার্চ থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল 3টায় বসবে জাতীয় সংসদের অধিবেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। শনিবার দুপুরে মগবাজারে জোটের বৈঠক শেষে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি। শনিবার সকালে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটি। উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। হামিদুর রহমান আজাদ আরো বলেন, 11 দলীয় ঐক্যের এমপিরা রাষ্ট্রপতিকে অবমাননা করেননি, বরং তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ায় সংসদ কলুষিত হয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে 28 মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছে 11 দলীয় ঐক্য। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারের গতি ফেরাতে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরিশাল সিটিতে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুন নবী চৌধুরী ও কুমিল্লা সিটিতে মোহাম্মদ ইউসুফ মোল্লা হলেন প্রশাসক। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তারা। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনে আসন না পেয়ে অনেকেই যাচ্ছেন স্ট্যান্ডিং টিকেটে।
সড়কপথের ঈদযাত্রায় টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন লঞ্চ মালিকরা। পরিবহন মন্ত্রীর আশ্বাস, ঈদের আগে পরের 12 দিন গণপরিবহনে কোনো জ্বালানি সংকট হবে না। স্বজন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদ যাত্রা। কর্মব্যস্ততার কারণে আগে পরিবারকে বাড়ি পাঠাচ্ছেন অনেকেই। এবার ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। স্ট্যান্ডিং টিকিট পাই নাই, এখানে না পাই, কিন্তু ট্রেনের মধ্যে অবশ্যই পাওয়া যায়। তবে শিডিউল বিপর্যয় না হলেও 45 মিনিট দেরিতে ছাড়ে মহানগর প্রভাতী। প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই ট্রেন লেট। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জানিয়েছেন 16 মার্চ থেকে চলবে 5টি বিশেষ ট্রেন। আশা করছি যে সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। এদিকে সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে গাবতলী বাস টার্মিনালে মতবিনিময় সভা করে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। সেখানে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে রয়েছে নিয়মিত তদারকি। আরও প্রায় 800-900 ট্রাফিক পুলিশ এবং অফিসার অতিরিক্ত মোতায়েন করা হবে বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ এবং রেলওয়ে টার্মিনাল এলাকায় জ্যাম মুক্ত করার জন্য। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো রকম জ্বালানি সংকট হবে না। পেট্রোল পাম্পগুলি 12 দিন, অর্থাৎ ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন পর্যাপ্ত তেল নিয়ে 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। তো এভাবে আমাদের সব শক্তি আমরা প্রয়োগ করতে চাচ্ছি। অন্যদিকে লঞ্চ মালিকদের সংগঠন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, জ্বালানি সংকটে নৌপথে পর্যাপ্ত লঞ্চ পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় তারা। গতকালকেই 4টা বড় বড় জাহাজ যেতে পারে না, এই লঞ্চগুলি ট্রিপ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, শুধু অনলি ফর তেল, আদার্স কোনো কিছু নাই। 2 দিনের মধ্যে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করা না হলে ঈদে নৌপথে যাত্রী পরিবহন ব্যাহত হবে বলেও জানায় সংগঠনটি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে অবৈধ ওয়ার্কশপে তৈরি হচ্ছে বাসের দুর্বল কাঠামো। অবসরের অজুহাতে এ বিষয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম্যান। ট্রাফিক পুলিশ দিচ্ছে লোকবল সংকট আর ডাম্পিং স্টেশন না থাকার দোহাই। রাজধানীর বেহাল গণপরিবহন ব্যবস্থা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। রাজধানীর রাজপথ, কিন্তু দৃশ্যটা যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার। তালিমারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা, কালো ধোঁয়া ছড়িয়ে গর্জন তুলে ছুটে চলছে বাস। ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম, এভাবে প্রতিদিন হাজারো মানুষ জীবন হাতে নিয়ে ওঠেন বাসে। 80% গাড়ি ভাঙাচুরা, মন ইচ্ছা মতো চালায়। এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই। ব্যাকলাইট আছে, কাজ করে, একটা জ্বলে না। রিক্সা হয় কিন্তু গ্লাসের দাম তো বেশি। এই ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে আইন রয়েছে জরিমানা, আছে জেলও। তবুও সড়কে দেদারসে চলছে এই ঝুঁকিপূর্ণ যান। এমন বাস্তবতা নতুন করে প্রশ্ন তুলছে, অভিযান কি কেবল লোক দেখানো? অপরাধের সূত্র শুধু সড়কে নয়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপেও। সারা বছর চলা এই কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে পায় বাড়তি গতি। বাসের মালিক ওরা ওদের মতো চাহিদা দিয়ে দেয় যে এতগুলো সিট লাগবে, এই কাজ করবেন, আপনার এই মালামাল দিবেন, সিট এতগুলো সিট দিব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। এসব বিষয় জানতে বিআরটিএ ভবনে সময় সংবাদ। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে অবসরে যাওয়ার অজুহাতে কথা বলতে নারাজ আবু মমতাজ। পরে সংস্থাটির একাধিক কর্মকর্তার দুয়ারে কড়া নাড়লেও গণমাধ্যম এড়িয়ে যান প্রত্যেকেই। আমাকে 2টা মিনিট কি দেওয়া যায়? বলছি আমি এইভাবে বলছি স্যার। তবে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, কিন্তু সমাধানের বড় বাধা লোকবল সংকট ও ডাম্পিং স্টেশনের অভাব। আমাদের দেশে কিন্তু কোনো স্ক্র্যাপ নীতিমালা নাই। এই বাসটাকে যে পরবর্তীতে এটা ডিসপোজাল কি হবে সেটা কিন্তু আমার জানা নেই। গাড়ির বডি কোথায় নির্মিত হচ্ছে, তারপর এটাকে ফিটনেস দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কিন্তু বিআরটিএ সংশ্লিষ্ট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এইসব ওয়ার্কশপ আর ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে কঠোর না হলে কোনোভাবেই বন্ধ হবে না সড়কে মৃত্যুর মিছিল। যা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানসম্মত না এবং সড়কে এটা হুমকির স্বরূপ। বিআরটিএ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আমার মনে হয় এটা লোক দেখানো না, এটা আসলে নিয়মিতভাবে অভিযান চালানো উচিত। সরকার যদি উদ্যোগ নেয়, 5,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, আমার ধারণা এখানে লন্ডনের মতন ডবল ডোর, লো ফ্লোর, এয়ার কন্ডিশনিং বাস কিন্তু নামানো সম্ভব। সড়ক পরিবহন আইন কাগজে কঠোর হলেও প্রয়োগে আছে ফাঁক ফোকর। প্রশ্ন উঠছে, এটা কি কেবল অবহেলা নাকি উদাসীনতা?
মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। নৌপথে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন মালিক শ্রমিকরা। ভোগান্তি দূর করতে এবারই প্রথম সদরঘাটের পাশাপাশি লঞ্চ ছাড়বে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে। এতে স্বচ্ছন্দে মানুষ নৌপথে ঢাকা ছাড়তে পারবেন বলে আশা কর্তৃপক্ষের। শাহিন আলম জানাচ্ছেন বিস্তারিত। সড়ক পথের তুলনায় লঞ্চে যানজট ও ভোগান্তি কম থাকায় ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম পছন্দের বাহন লঞ্চ। যাত্রী প্রত্যাশা মাথায় রেখে তাই লঞ্চগুলো ধুয়ে মুছে নতুন রূপ দিচ্ছেন শ্রমিকরা। নাম লেখলে পরে এবং রং দিলে লঞ্চটা নতুন হলো, সুন্দর দেখলে মানুষ উঠতে চায়, ওই লঞ্চটার ভিতরে ভ্রমণ করতে চায় যে না এই লঞ্চটার ভিতরে উঠি। নৌপথের এই যাত্রা অন্যান্য বারের চেয়ে আরও গতিময় করে তুলতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সদরঘাটে চাপ কমানোর জন্য বসিলা, আরেকটা হলো কাঞ্চন ব্রিজ সংলগ্ন, এটা হলো শিমুলিয়া টুরিস্ট ঘাট। হ্যাঁ, এখান থেকে বিকল্প হিসাবে আমরা দিনের বেলা লঞ্চ চালাবো। লঞ্চ মালিকরা বলছেন এবারের ঈদে লম্বা ছুটিতে মানুষের ঢল নামবে নৌপথে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তারা। গত বছরের চাইতে এই বছর একটু ভালো মনে হইতেছে, আগের থেকে কিছুটা যাত্রী আবার লঞ্চমুখী হচ্ছে। 17 তারিখ 18 তারিখের চাপটা একটু বেশি। সদরঘাট থেকে 33টি রুটে লঞ্চ চলাচল করলেও ঈদের মৌসুমে আরও 5টি নতুন রুট যোগ হয়েছে। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় তার জন্য বিশেষ নজরদারি রাখা হবে। পাশাপাশি লঞ্চের এই ছাদগুলোতে যেন অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয় তার জন্য কঠোর বিধিনিষেধ জারি রেখেছেন তারা। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দক্ষিণাঞ্চলে। নারীর টানে বাড়ি ফিরতে আগেভাগেই বাসের টিকিট আর লঞ্চের কেবিনের জন্য ভিড় করছেন মানুষ। তবে এবারের ঈদ যাত্রায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকটের শঙ্কা। বিস্তারিত সুমন হাসানের তোলা ছবি, মেহেদি হাসান বাপ্পি রিপোর্টে। ঈদের বাকি এখনও কয়েকদিন, তবে এর মধ্যেই শুরু হয়ে গেছে শেকড়ের টানে ফেরার প্রস্তুতি। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের মূল ভরসা বাস ও লঞ্চ। আগামী 16 মার্চ থেকে মূলত শুরু হবে বরিশালমুখী মানুষের স্রোত। লঞ্চ মালিকরা বলছেন অগ্রিম বুকিং শেষ হলেও তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিশ্ববাজার ও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সংকটে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ঢাকা থেকে আসারও টিকিট দিতেছি, যাওয়ারও টিকিট দিতেছি, একই সাথে যাত্রীরা নিয়ে যাচ্ছে। যাত্রীদের চাপ আছে, যেমন 16, 17, 18 এই তিনটাতে আমাদের কোনো কেবিন এখন আপাতত নাই। যাবে এবং আসবে স্পেশাল ট্রেনে, এর বেশি পারবে না, তেল নাই, আমাদের কোনো তেল নেই। অথবা তৈল সংকটের সম্ভাবনা আছে যুদ্ধ পরিস্থিতির কারণে। এদিকে সড়ক পথের চিত্রটাও খুব একটা স্বস্তির নয়। বরিশালগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও ফিরতি টিকিট মিলছে না সহজে। বাস সংশ্লিষ্টদের দাবি, জ্বালানি সংকটের কারণেই তারা 23 তারিখের পরের ফিরতি টিকিট বুকিং নিতে সাহস পাচ্ছেন না। বরিশাল থেকে রিটার্ন টিকিট যেটা, সেটা এখনো আমাদের ছাড়া হয়নি, হয়তো 2-4 দিন পরে ছাড়বে। অগ্রিম কোনো বুকিং নেই, আমি কোনো অ্যাডভান্স দিই না। কারণ হলো যে গাড়ি সময় মতো হাতে পাই না, গাড়ি আসতে পারে না। আমরা প্রতিনিয়তই তেলের অভাবে গাড়ি বন্ধ রাখতে হইতেছে। ঈদের পরে হয়তো 4 দিন বা 5 দিন ভিড় থাকবে, সেটা কোনো সমস্যা হবে না। আইন শৃঙ্খলার কোনো অবনতি হবে না, অতিরিক্ত ভাড়ারও কোনো সমস্যা হবে না যদি তেলের সংকট দেখা না দেয়, দাম না বাড়ায়। সংশ্লিষ্টদের তথ্যমতে এবারের ঈদে দক্ষিণের সড়ক ও নৌপথে কয়েক লাখ মানুষ যাতায়াত করবে। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শনিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল শেষে তিনি এ কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক বলেন, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখতেও সবার সহযোগিতার প্রত্যাশাও করেন পুলিশ মহাপরিদর্শক। অনুষ্ঠানে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, ভোগান্তি কমাতে পুলিশের পাশাপাশি মাঠে থাকবেন দলীয় নেতাকর্মীরাও। সঠিক সময়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহ্বানও জানান স্থানীয় সংসদ সদস্য। অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে যেন ট্রাফিক কনজেশন তৈরি না করে সেই ব্যাপারে
আমি নির্দেশনা দিয়েছি পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল ইউনিটকে। বেতনটা নিয়ে যেন তারা ঘরে যেতে পারেন নিরাপদে, সেই ব্যবস্থাটা করা, এখানে ছিনতাই যেন না হয় সেজন্য টহল বাড়ানোর জন্য আমি আইজি মহোদয়কেও রিকোয়েস্ট করেছি এবং কমিশনার সাহেবকেও রিকোয়েস্ট করেছি যেন টহলটা বাড়ানো হয় ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, যেন আমাদের শ্রমিক ভাই বোনেরা সেই মানে বেতনটা নিয়ে যেন তারা পরিবারের সাথে ঈদ করতে পারে এবং কোনো দুর্ঘটনা না হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। বেলা 11টায় যাত্রা শুরু করবে এয়ার অ্যাম্বুলেন্স। মির্জা আব্বাসের সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী আফরোজ আব্বাস এবং বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মস্তিষ্কে 2 দফা অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোরের সময় আরও থাকছে, ঊর্ধ্বমুখী ব্যাংক ঋণের সুদ হারে ব্যাহত বিনিয়োগ, কর্মসংস্থান সহনশীল করার পথ খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাফি ঋণকে বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। হরমুজ প্রণালী খোলা রাখতে অন্যান্য দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে উপকূল জুড়ে ব্যাপক বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানে ইসরায়েলি হামলায় 15 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও 3 ইরানি সেনা কর্মকর্তা নিহতের খবর নিশ্চিত করেছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। শিল্পনগরী ইস্পাহানে যৌথ বিমান হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া যায়। একই সময় তেহরানে আরেক হামলায় ইরানের খাতাম আল আনবিয়া জরুরি কমান্ডের গোয়েন্দা শাখার 2 জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ জালালি নাসাব ও আমির শরিয়াত নিহত হয়েছেন বলে দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এর আগে ওই ইউনিটের প্রধান সালেহ আসাদিও নিহত হন বলে জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 50তম ধাপের অভিযান চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটির কাছে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত করে। হামলা চালানো হয় দেশটির বিমানবন্দরেও। একই সময়ে বাগদাদে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হেনেছে বলে জানায় নিরাপত্তা সূত্র। লেবাননের দক্ষিণাঞ্চলের টাইর ও তাইয়েবে এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের গোরেন এলাকায় রকেট নিক্ষেপ এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা আসলে অঞ্চলকে নিরাপদ করেনি, নতুন সংঘাত তৈরি করেছে। তেহরান সতর্ক করে বলেছে, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও ফুজাইরা বন্দরের আশপাশ খালি করার সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে জানায় ইরানি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধজাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। অন্যদিকে ইরান বলেছে, প্রণালী বন্ধ করা হয়নি, তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। উত্তেজনার মধ্যে তুরস্ক সতর্ক করে বলেছে, ইসরায়েলের হামলা পুরো অঞ্চলকে নতুন অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় সব পক্ষকে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানান তিনি। তবে মার্কিন প্রশাসন এখনই যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছনমুখী জ্বালানি সরবরাহ নীতিতে বিপাকে পড়েছে দেশের কুরিয়ার সার্ভিস। ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক গ্রাহক অসন্তোষ বাড়ায় 2 সপ্তাহের ব্যবধানে খাতে পণ্য পরিবহন নেমেছে প্রায় অর্ধেকে। এমন অবস্থায় পণ্যবাহী যানবাহনকে চাহিদা মতো জ্বালানি দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মাঝপথে কিংবা যাত্রার শুরুতে এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি নিচ্ছে যানবাহনগুলো। তাও আবার গন্তব্য যত দূরে বা পৌঁছানো যত জরুরি হোক না কেন, তেল মিলছে সরকারের বেঁধে দেওয়া সীমার মধ্যেই। একটা পাম্পে তেল নিতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়। তারপরে পাম্পের লজেনের কাছে গেলে ওনারা তেল দেয় আমাদের মাত্র 10 লিটার। তেল না পাওয়ার কারণে টিপ মারতে পারতেছি না ঠিক মতন। আগে টিপ মারতাম তো অনেক দূরে করে, এখন তো একটাও ঠিক মতো মারতে পারতেছি না। কালকে থেকে গাড়িতে মাল নিয়ে বসে আছি, তেল নিতে পারতেছি না। যানবাহন জ্বালানি সরবরাহে সরকারের এই রেশনিং পদ্ধতির কারণে ব্যাহত হচ্ছে ডকুমেন্টস, ঔষধ, ব্যক্তিগত পার্সেল ও বাণিজ্যিক পণ্য পৌঁছে দেওয়া কুরিয়ার সার্ভিস। আগে তেল নিতে লাগতো মাত্র 5-10 মিনিট সর্বোচ্চ গেলে,
আর এখন বর্তমানে 2-4 ঘন্টা লাগে, তাও আপনার 5 লিটার তেল দেয়, তাও দিতে কষ্ট হয়ে যায়। আমাদের অফিস থেকে একটা নির্দেশনা দেওয়া আছে, আপনার মোটরসাইকেলের সর্বোচ্চ 2 লিটার, আর প্রাইভেট কারে হচ্ছে 10 লিটার, আর যেগুলা জিপ গাড়ি প্রাডো ওইগুলাতে হচ্ছে 20 থেকে সর্বোচ্চ 25 লিটার পর্যন্ত। সঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে না পারায় গ্রাহক অসন্তোষ বাড়ছে। এতে প্রায় অর্ধেকে নেমেছে কুরিয়ারে, এমন দাবি কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। জ্বালানি প্রবলেম হওয়াতে আমাদের ধরেন চিটাগংয়ে 15 গাড়ি প্রোডাক্ট যেত, সেখানে যাচ্ছে 7 গাড়ি। মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো যাচ্ছে বিভিন্ন হসপিটালে বা জরুরি জিনিসপত্র তারা টাইমলি পাচ্ছে না। অকটেন বা ডিজেল বা পেট্রোল যার যেটা প্রয়োজন সেটা দিয়ে এটা ম্যানেজ করা উচিত। উৎপাদন থেকে শুরু করে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর সংকোচনমুখী জ্বালানি সরবরাহ নীতি চেপে বসলে বাণিজ্যিক কর্মকাণ্ড বিশৃঙ্খল হয়ে পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। রেশনিং করা হচ্ছে, এটা তো অবশ্যই আমাদের উৎপাদনের উপরে সাময়িকভাবে হলেও একটা চাপ সৃষ্টি করছে এবং সেটা তাদের ব্যয় বাড়ানোর দিকেও এটা নিয়ে যাচ্ছে, আবার তাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরেও তো সেটা একটা চাপ সৃষ্টি করবে, এটাও স্বীকার করার উপায় নেই। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এটা সামাল দিতে পারি, তাহলে যে এখন সীমাবদ্ধতাগুলি আরোপ করা হয়েছে সেটা আমরা দ্রুত তুলে নিতে পারবো। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত চলমান থাকলেও হরমুজ প্রণালীতে বাংলাদেশি তেলবাহী জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান, যা দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেশনিং পদ্ধতির কারণে জ্বালানি সংগ্রহে কুরিয়ার সার্ভিসের গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, যার ফলে ওষুধসহ জরুরি পণ্য সামগ্রী গন্তব্যে পৌঁছাতে লাগছে বেশি সময়। ফলে রেশনিং পদ্ধতির বাইরে গিয়ে কুরিয়ার সার্ভিসগুলোকে বিশেষ বিবেচনায় জ্বালানি সরবরাহের দাবি সংশ্লিষ্টদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গভীর রাতেও জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে গ্রাহকের ভিড়। বাইকে 600 টাকার ও ব্যক্তিগত গাড়িতে মিলছে 3000 টাকার জ্বালানি। অনেক জায়গায় দীর্ঘ অপেক্ষার পরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের, তাই ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির উত্তপ্ত দেশের জ্বালানির তেলের বাজারে রেশনিং পদ্ধতিতে তেল বিপণনে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। শনিবার মধ্যরাতেও রাজধানীর পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। বাইকে 600 টাকার ও ব্যক্তিগত গাড়িতে 3000 টাকার তেল পাচ্ছেন তারা, তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষোভ তাদের। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তেলের পাম্পে দাঁড়ায় থাকা, এটা হ্যাসেল ছাড়া আর কিছুই না। 5 লিটার নিতে পারলে ভালো, না তো আমার প্রতিদিন 2 বার আসতে হচ্ছে পাম্পে, আর আমি যে একবার ফুল ট্যাঙ্কি করতে পারতাম আমার 3-4 দিন আসা লাগতো না। কয়েক ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আমরা ফুয়েল পাচ্ছি না, এটা কেন হবে? সবাইকে তেল সরবরাহের কথা জানান পাম্প কর্তৃপক্ষ, যার কারণে বিক্রি করতে হচ্ছে সীমা নির্ধারণ করেই। তেল আসলে কালকে থেকে আমরা দেব, পুরো যদি সবার ফুল দিতে যায় তাহলে সবাই পাবে না, সবাই ভোগান্তির মধ্যে আছে। বিপণন ব্যবস্থা আগের মতো করে চাহিদা অনুযায়ী তেল সরবরাহের আহ্বান গ্রাহকের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। স্টিল টেক মানে ঈদের ছুটি শুরু হতে বাকি আর মাত্র 3 কর্মদিবস। তবে চট্টগ্রামে বেশ কিছু গার্মেন্টস সহ শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাস এখনও সুরাহা হয়নি। বেতন বোনাস বকেয়া থাকায় অন্তত 50টি শিল্প কারখানা প্রশাসনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের আগে আবারও আলোচনায় চট্টগ্রামের পোশাক কারখানা। শিল্প পুলিশের তথ্য মতে নগরীর ছোট বড় 1676টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 287টি কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি বেতন এবং 413টি কারখানায় ঈদের বোনাস পরিশোধ করেনি মালিক পক্ষ। এর মধ্যে স্বতন্ত্র গার্মেন্টস কারখানা রয়েছে 64টি। বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমাতে 18 মার্চের আগেই এসব প্রতিষ্ঠানে বকেয়া বেতন এবং বোনাস পরিশোধের নির্দেশনা দিয়েছে শিল্প পুলিশ। শেষ কর্মদিবসে যদি বোনাসের ডেট থাকে, ওই দিন যদি কোনো কারণে যারা বোনাস দিতে ফেল করে তাহলে কিন্তু মালিককে পাওয়া যায় না, শ্রমিকরা তখন রাস্তাঘাট অবরোধ করে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে বলছে যে কোনোভাবেই শেষ কর্মদিবসে বোনাস দেওয়া যাবে না। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএম এর সদস্যভুক্ত চট্টগ্রামের 342টি গার্মেন্টসের মধ্যে 302টি ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করলো। ঈদের বোনাস দিতে পেরেছে 187টি প্রতিষ্ঠান। সেই অনুযায়ী এখনো 40টি কারখানার শ্রমিকদের বেতন এবং 155টির বোনাস বকেয়া রয়ে গেছে। তবে ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই বকেয়া বেতন বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছে মালিকেরা। যে বাকি আছে এগুলি উইদিন ওয়ার্কিং আওয়ারের মধ্যে পরিশোধ করবেন,
বলে আমাদেরকে অবহিত করেছেন এবং 18 তারিখের মধ্যে পরিশোধ করবেন এরকম করে আমাদেরকে অবহিত করেছেন। প্রতি বছরই ঈদের আগে বকেয়া বেতন বোনাস নিয়ে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হলো। এবার অনেকটা স্বস্তিতে রয়েছে গার্মেন্টস মালিকেরা, বিশেষ করে সরকারের কাছ থেকে গার্মেন্টস সেক্টরের 2,500 কোটি টাকার নগদ প্রণোদনার পাশাপাশি চাহিদা অনুযায়ী সহজ শর্তে ঋণ ছাড় হয়েছে। কয়েকদিন আগেই ব্যাংকগুলো জটিলতা এড়িয়ে দ্রুত টাকা পরিশোধে সক্ষম হলে চলতি বছরের ঈদ মৌসুম সুন্দরভাবে কেটে যাওয়ার আশা বিজিএমই এর। যেটা পেয়েছি সেটা সবার চাহিদা মোতাবেক এবং ব্যাংক ডিরেক্টলি সব ওয়ার্কারের কিন্তু এমএমএসের মাধ্যমে ওয়ার্কারের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেখানে কখনো মালিক পক্ষে বা অন্য কারো এখানে কোনো সম্পৃক্ততা নাই। সেজন্য আমরা বলতে পারছি 100% আমরা ওভারকাম করতে পারছি। এবার চট্টগ্রামের 3টি ইপিজেডের বাইরে গার্মেন্টস সহ অন্যান্য শিল্প কারখানায় শ্রমিক রয়েছে অন্তত 12 লাখ, আর ইপিজেডে শ্রমিকের সংখ্যা 3 লাখের বেশি। 18ই মার্চ শেষ কর্মদিবস, আর তার আগেই ন্যায্য বেতন এবং বোনাস নিয়ে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দে শরিক হতে চান দেশের লাখো গার্মেন্টস শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাংক ঋণে সুদের হার ছাড়িয়েছে 16%। এমন অবস্থায় কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ ব্যয় কমাতে বিশ্বের দেশগুলোর সঙ্গে মিল রেখে নীতি সুদের হারে যৌক্তিকীকরণের উপায় খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সেখানে বড় বাধা খেলাপি ঋণ বলছেন অর্থনীতিবিদরা। সুদের হার উদ্বেগ জানিয়ে ব্যবসায়ীরা বলছেন কিছু ঋণ খেলাপির অপরাধের মাসুল পুরো শিল্প খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করছে, যা সমীচীন নয়। সেলিয়া সুলতানা রিপোর্ট। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার বছরগুলো পর্যবেক্ষণে দেখা যায় উচ্চ মূল্যস্ফীতির দেশগুলোতে ধারাবাহিকভাবে ঋণের সুদ গুনতে হচ্ছে 33 থেকে কখনো কখনো শতভাগ। আবার চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ভারতের মতো দেশে ঋণের সুদের হার 2023 সালের পর থেকে ওঠানামা করছে 2 থেকে 7.5%। 2024 সাল থেকে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে নীতি সুদ হার 10% স্থির রাখার ফলে ঋণের সুদ বেড়েছে 16% বা তারও বেশি। এমন উচ্চ সুদে বেড়েছে ব্যবসা পরিচালনা ব্যয়। ফলে বিনিয়োগের মন্থরতা দূর করে সরকারের 1 কোটি কর্মসংস্থান তৈরিতে সুদের হারের শিথিলতা ও যৌক্তিকীকরণের উপায় খুঁজছে বাংলাদেশ ব্যাংক। সব পরিপালন করে যদি ব্যবসা করতে চান, আপনার তো 15% রিটার্ন হওয়া টাফ। তারপর যদি আবার 15% ইন্টারেস্ট দিতে হয়, তবে তো আপনার পক্ষে প্রফিটেবল একটা প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। আবার কিছু ব্যাংকের যা লিকুইডিটি ক্রাইসিসে আছে, ডিপোজিটের এগেন্সে সুদ হার কমিয়ে ফেলে, আবার তারা ডিপোজিট পাবে না। অর্থনীতি বিশ্লেষকদের মতে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও সরকারের লক্ষ্য আর অর্জনে বড় বাধা হবে খেলাপি ঋণ। এনপিএলকে অ্যাড্রেস না করে কিন্তু আপনি রেট অফ ইন্টারেস্ট কমাতে পারবেন, ওটা সাস্টেনেবল হবে না। ওটা জোর করে কমানো হবে, কিন্তু এটা সাস্টেনেবল হবে না। সুতরাং সাস্টেনেবলি রেট অফ ইন্টারেস্ট কমাতে গেলে আপনার এনপিএল উপর হাত দিতে হবে। ব্যবসায়ী সংগঠন বলছে কিছু মন্দ ব্যবসায়ীদের জন্য পুরো শিল্প খাতকে চ্যালেঞ্জে ফেলা সমীচীন নয়। কিছু দুষ্টু লোক কিছু ব্যাংক থেকে তাদের পার্সোনাল ভাবে তাদের লোনগুলা নিয়ে তারা অন্য জায়গায় চলে গেছে, টাকা পাচার হয়ে গেছে। সবাই তো করেনি, সবাই কেন সাফার করছে? কেন আমার ইন্টারেস্ট রেট এত হাই হলো? এই হাই যে হলো, এই পরিমাণ মুনাফা তো আমি অর্জন করি না। টেকসই বিনিয়োগ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো নীতি সহায়তা কার্যকর করতে একই সাথে এক্সচেঞ্জ রেটে স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কাঠামোগত সংস্কার ও নিরবিচ্ছিন্ন জ্বালানিতে মনোযোগ দিতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। সিলেট বিভাগে 2 মাসে অর্ধশতাধিক ধর্ষণ, নির্যাতনের শিকার শতাধিক নারী, বিচারের দীর্ঘসূত্রিতায় নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি, আইনের সুশাসন নিশ্চিতের দাবি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্রিন ঢাকা ও ক্লিন ঢাকা বাস্তবায়নে শহরকে ঢেলে সাজাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ধলপুরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। বর্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির আহ্বানও জানান তিনি। যাত্রাবাড়ির ধলপুরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কর্মসূচি এবং স্বল্প মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ড্রেন পরিষ্কারের কাজ জোরদার করা হয়েছে। আহ্বান জানান মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার। এই সিটি কর্পোরেশন একটা বেওয়ারিশ হিসাবে রূপান্তরিত হয়েছিল। আজকে এটাকে ঢেলে মুছে সাজানো
এটাকে কার্যক্রম করতে যে আমরা চেষ্টা করছি। এই ব্যাপারে আমরা জনগণের সহযোগিতা চাই। যেখানে সেখানে ময়লা আবর্জনা আপনি ফেলবেন না। নগর ব্যবস্থাপনায় যেসব কর্মসূচি আগে বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। সমস্ত কর্মসূচি অতীতে কেউ করতে পারে নাই। হাতের নখের কালি মোছার আগেই কিন্তু প্রধানমন্ত্রী অনেক দাবি আজকে পূরণ করে দিচ্ছেন। এদিকে রামচন্দ্রপুর ও কল্যাণপুর খাল পুনরুদ্ধারে গিয়ে ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবকে প্রশ্রয় দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করে দিয়েছেন, এখন গণতান্ত্রিক রাজনীতি শুধু হবে, জনগণের জন্য শুধু রাজনীতি হবে এবং সরকার ব্যবস্থা হবে। সো কেউ দলীয় নাম, পরিচয় বা ক্ষমতা খাটিয়ে কোনো ধরনের লাভ নিতে পারবে না। যে জমিগুলো দখলকৃত হয়েছে সেগুলো ঢাকা সিটি কর্পোরেশনের মিল্টন সাহেবের সাথে আমরা আলোচনায় আছি যে কিভাবে সেটা আমরা আবার দখল মুক্ত করতে পারি। বলেন, পরিচ্ছন্ন নগরায়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাতগুলো পরিণত হয়েছে হকারদের স্থায়ী দখলে। মিরপুর, ফার্মগেট, উত্তরা প্রায় সব এলাকায় একই চিত্র। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করছেন পথচারীরা। অন্যদিকে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ছে নগর জীবন। বিস্তারিত মাহাদি ইসলাম ধ্রুবর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন ও জাকারিয়া জয়। রাজধানীর মিরপুর এলাকা ব্যস্ততম এই সড়ক দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো যান চলাচলের পথ। সড়কেই বসেছে বিশাল অস্থায়ী বাজার। জুতা, কাপড়, ব্যাগ, মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স, কি নেই এখানে। এমন দখলদারিত্ব শুধু ফুটপাতেই নয়, সড়কের বড় অংশই এখন হকারদের কবজায়। ফলে সংকীর্ণ হয়ে গেছে যান চলাচলের পথ। ভোগান্তি বাড়ছে অসহনীয় যানজটে। 20 ফিটও রাস্তা খালি নাই, যে রাস্তা দেওয়ার জন্য পুরাটা মার্কেট বসা রাখছে, এটা অনেক অসুবিধা হয়। 5 লাইন নিচে 6 লাইন তো রাস্তা থাকে, মানুষ গাড়ি চলাচলের তো রাস্তা নাই, রাস্তা বন্ধ করে ব্যবসা করুক। রাস্তায় জ্যাম বাঁধে, ওই পাশে জ্যাম হয়, এটার জন্য ভোগান্তি সবারই। ফুটপাতে যে দোকানের কারণে তো পুরো রাস্তাটা জাম, বেশিরভাগ কাঁচামালের আড়তের ওই জায়গাটা জাম বেশি থাকে। সড়কের মাঝে মার্কেট নাকি মার্কেটের মাঝেই সড়ক দেখে তা বোঝার কোনো উপায় নেই। ফুটপাত তো দখল হয়েছিল বহু আগে, এখন সড়কের বড় অংশ নিয়ন্ত্রণে চলে গেছে দোকানিদের। এতে একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ। শুধু মিরপুরই নয়, একই চিত্রের দেখা মেলে গুলিস্তান, নিউ মার্কেট ও ফার্মগেট এলাকাতেও। সড়কেই বসেছে অস্থায়ী মার্কেট। দিনের বেলায় যেমন তেমন, সন্ধ্যার পর দখলদারিত্ব কয়েক গুণ বেড়ে যায়। আমরা এই জায়গায় বসি, এখন কি করবো? এখন তো না বসলেও আমাদের পেট চলে না। পুলিশ সরাইবো না, রাস্তা মেন জায়গা রাস্তাটা তো সরাই দিবে। এই কাত্রিতে তাও আমরা বেলাজের মতো আমরা এখানে বসি। আমরা এই সিজনটা করে তো আসবো না এখানে, শুধু ঈদের সময়টা দেখে আসি। ঈদের সময়টা দেখে আসি, ঈদ চলে যাবে। জি, অনেক বেকার লোক আছে, ছাত্ররাও আছে, যারা ঈদ আসলে দেখা আছে চিন্তা করে কয়দিন একটু কর্ম ব্যবসা করে নিজের ঘর সংসারের জন্য উপকার হয়। পুলিশে আসে ওই পাশে দিয়ে ভাঙে, এইটা আর হাত দেয় না। আমাদের যদি একটা নির্ধারিত একটা জায়গা বা নির্ধারিত একটা প্লেস ঠিক করে দেওয়া হয় যে এতটুকু ডিস্টেন্সের থেকে আমরা দোকানদারি করতে পারি, যাতে আমরাও চলতে পারি, সাধারণ জনগণরাও চলাফেরা করতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জীবিকার প্রশ্ন থাকলেও সড়ক ও ফুটপাত দখল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হকারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে বিকল্প জায়গায় পুনর্বাসন করতে হবে। যারা অবৈধভাবে রাস্তায় আছে সেটা থাকতে পারে না, তাহলে তাদেরকে আইডেন্টিফিকেশন করে তাদেরকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভেতরে ফ্যামিলি কার্ডের মধ্যে নিয়ে যাওয়া দরকার। আর এর পেছনে যে চক্র আছে সেই চক্রকে চিহ্নিত করে তাদেরকে নিবৃত্ত করা দরকার, এবং তাদের মধ্যে যারা বড় অংশে আছেন তাদের অবশ্যই জেল থেকে অন্যদণ্ড নেওয়া উচিত। ঈদ বা বড় উৎসব সামনে এলেই এমন দখলদারিত্ব পায় বাড়তি গতি। তাই তো উচ্ছেদের মৌসুমী উদ্যোগ নয়, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কার্যকর ও টেকসই সমাধানের দিকে তাকিয়ে নগরবাসী। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কোটি টাকায় বিক্রি হয়ে গেছে গুলিস্তানের বিভিন্ন সড়ক। হকারদের দখলে সরকারি রাস্তা নেওয়া হয়েছে হাজারো অবৈধ বিদ্যুতের লাইন। দৈনিক লাখ টাকা চাঁদাবাজি সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। পুলিশ বলছে অভিযানেও এদের উচ্ছেদ করা যাচ্ছে না। অন্যদিকে সিটি কর্পোরেশনের দাবি ধাপে ধাপে হকারদের সরিয়ে নেওয়া হবে অন্যত্র। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধান।
গুলিস্তানের পাতাল মার্কেট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই 100 মিটার সড়কে প্রায় 300-এরও বেশি ভিটি বা দোকান রয়েছে। পুরো গুলিস্তান জুড়ে এই দোকানের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। মূলত এই দোকানগুলো ঘিরেই এখানে চলছে কোটি টাকার রমরমা বাণিজ্য। গুলিস্তানের ফুটপাতে দোকান করার জন্য একটু জায়গা পেতে কি করতে হয়? ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় এজন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এর পুরোটাই যাবে প্রভাবশালীদের পকেটে। ডেলি যে 100 টাকা করে মাসে 3000 খরচ দিবেন না আপনি, খরচ ছাড়া কি আর জায়গা আছে? সবাই ভাড়া আছে ভাই, বিলি স্যার ভাড়া ছাড়া কেউ আসে না। কিছুক্ষণের মধ্যে মেলে আশ্বাস, এখানকার এক ওয়ার্ড নেতাকে মাসে 8000 টাকা দিলে মিলবে 5 ফুট জায়গা। মানে একটা বস আছে 1000 টাকা দিয়ে আমি এখানে বললাম পুরোটা আওতা আমাদের যারা আগে আমলে করতো ওরাই দেবো দোকানপাট বয় যাম ভালোভাবে। সন্ধ্যা নামতেই চোখে পড়ে সব দোকানেই রয়েছে বৈদ্যুতিক সংযোগ। এগুলো সবই অবৈধ সংযোগ। সংযোগ প্রতি দৈনিক দিতে হয় 50 থেকে 100 টাকা। হাজার আমরা টাকা দিই, সিটি কর্পোরেশনের টাকা দেয়, যে না লাইট জ্বালায় পারে। নেতা আছে না ভাই, এক সাইডে এক নেতা না, এই দিতে ভাড়া দিতে হবে। কিন্তু সরকারি এই সড়ক কারা বিক্রি করলেন? লাইটের নামে দৈনিক 50 থেকে 100 টাকা চাঁদা তাদের পেটে ঢুকছে। 50,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে 5 টাকার একটা দোকান চকি ফালায় বিক্রি করা হয়। এই ইউনিটের নেতাকর্মীরা এটা পরিচালনা করে, যখন যে সরকার আসে তাদের নেতাকর্মীরা এই খায়। তথ্য বলছে বছরের পর বছর গুলিস্তানের বিভিন্ন সড়ক ফুটপ্রতি দামে বিক্রি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী কিছু মানুষ। ক্ষমতা পরিবর্তন হলে পরিবর্তন হয় ব্যক্তির নাম পরিচয়, কিন্তু দখলদারিত্ব থেকে যায় পুরনো নিয়মেই। পুরো গুলিস্তানকে কয়েকটি ভাগে ভাগ করে চলে এই অবৈধ নিয়ন্ত্রণ। প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে 2000-এর বেশি দোকানে জায়গা প্রতি মাসিক ভাড়া 6 থেকে 10,000 টাকা। দোকান প্রতি অ্যাডভান্স 50,000 থেকে 1 লাখ। 50,000 টাকা দিতে পারবেন? অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। 1 2 3 4 রোড কই, এটা তো আনলিমিটেড হয়ে গেছে করা সিন্ডিকেট। চাঁদা দিলেও ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না হকাররা। বড় বড় নেতারা দোকান চালায়, এক নেতারা 4-5টা করে লাগায়, লোকটাই কিছু বলার নাই, কোথায় কাকে বলবেন আপনি? পুলিশ সরাসরি টাকার ভাগ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা পান বলেও দাবি তাদের। পুলিশ না মিলে এখানে বস্তু দিবে সামলা দেবো আজকে 3টা বাজে, আগের দিন কই দিব। অন্যদিকে ফুটপাত দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। আপনি কত দিবেন খরচ? ওই পারে সাজু ভাই লাইনে যে কথা কর। আসসালামু আলাইকুম। গুলিস্তান একটা দোকান লাগাবো ভাই, ট্রেড সেন্টারের সাইডটা বলবো না। ফুটপাত থেকে চাঁদা গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান পুলিশের। এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির। পুলিশ এই হকারদের কাছে কোনো চাঁদা তোলা বা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না, কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেক সময় যেটা হয়, যারা চাঁদা তোলে বা ওখানে যে চক্রটা রয়েছে তারা অনেক সময় পুলিশেরকে নাম ভাঙিয়ে বা পুলিশের নাম ব্যবহার করতে পারে। সিটি কর্পোরেশন বলছে সেই পুরনো গত বাধা কথা, হকারদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি গুলিস্তানে সকল অবৈধ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার। যেখানে পাবলিক ইজমেন্ট আছে সেখানে ব্যবসা করার সুযোগ নেই, এবং লাইট যারা বিদ্যুৎ ব্যবহার করছে সেটিও নিশ্চয়ই অবৈধ। সেটি বিদ্যুৎ বিভাগের আপনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগে আমরা নজর আনতে চাই। যদি এরকম হয় তার ব্যবস্থা নেবে, এবং সিটি কর্পোরেশন মার্কেট থেকে যদি এই ধরনের কিছু গিয়ে থাকে আমরা সেটা খোঁজ নেব। খোঁজ নিয়ে যদি এরকম বিষয় থেকে থাকে আমাদের নজরে আমরা দেখতে পাই, আমরা ব্যবস্থা নিই, আইনগত ব্যবস্থা নিই। সড়ক ফুটপাত থেকে সরিয়ে দিলে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়ার আহ্বান হকারদের। এটা গুলিস্তান মানুষ সড়কের ভিতরে টুকটাক কিছু করে খাচ্ছে ভাই, দোকান দিয়ে এটি তো সাইড কইরা ভাই, হামলা দিলে আবার জায়গা আবার বসি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সিলেট বিভাগে কমছে না ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 2 মাসেই অর্ধশতাধিক ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন শতাধিক নারী। সংশ্লিষ্টরা বলছেন বিচারের দীর্ঘসূত্রিতার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। তবে নারী নির্যাতন রোধে কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশের। উপবণিকের রিপোর্ট। দিন দিন সিলেট বিভাগে বাড়ছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। সরকারি পরিসংখ্যান বলছে চলতি বছরের মাত্র 2 মাসে 55 জন ধর্ষণ ও 112 জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। 2025 সালে 1476টি নারী নির্যাতনের মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন 554 জন নারী, আর 2024 সালে এই সংখ্যা ছিল 1330 জন।
এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারীরা। আইনের সঠিক প্রয়োগ নিয়েও সংশয়ে তারা। অপরাধ রোধে সামাজিক সচেতনতা ও আইনের সুশাসন নিশ্চিতের দাবি এলাকাবাসীর। 3 বছরে অনেকখানি বেড়েছে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং অনলাইন হেনস্থা। যারা অরিজিনালি নির্যাতিত হয় তারা আইনের দ্বারস্থ হয় না, এটা একটা প্রধান কারণ, যে কারণে দেখা যায় যে বিচার প্রক্রিয়াটা বা আইনের যে নারী নির্যাতনের ক্ষেত্রে আইন প্রয়োগের যে বিষয়টা ওই জিনিসটা প্রপার হতে হয় না। আমাদের দেশে আইন ব্যবস্থা অনেক দুর্বল, যে দেখা যাচ্ছে যে যখন কেউ ধর্ষণ বা এই ধরনের কোনো নোংরা কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তখন তাদেরকে সেই অনুযায়ী কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিলেটের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তথ্য বলছে প্রতি মাসেই ভুক্তভোগীর স্বাস্থ্যসেবা বাড়ছে, তবে সেবা দিতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কথাও জানান সংশ্লিষ্টরা। আইনতভাবে থানা লইতাম, লই যাইতে আমরা বাচ্চা উদ্ধার করারও একটা ফর্মুলা পাইছি, আমরা যে কোনো দ্রুতভাবে আমরা বাচ্চা উদ্ধার করা লাগে, আমরা উদ্ধার করতাম। মেয়ে বিয়া দেওয়ার পরে ও মেয়ের তো বাড়ি ফিট করে, আবার দাওয়ান দিয়ে করে ওটা আবার ফুটরাই করে। একটা প্রজেক্টের আন্ডারে পরিচালিত হতো, এটা গত বছর বা তার আগের বছর থেকে প্রজেক্টের কার্যক্রম এটা শেষ হয়ে গেছে। নতুন করে শুরু করা যায় বা আমরা নতুন লোকবল এখানে দিতে পারি, তাহলে আমাদের এই সীমিত পরিসরের সেবাটাকে আমরা আরও উন্নতভাবে আরও সামগ্রিকভাবে আমরা এটা প্রদান করতে পারবো। আইন কর্মকর্তাদের মতে এ ধরনের অপরাধ বাড়ার পেছনে বিচার প্রক্রিয়ার ধীরগতি বড় একটি কারণ। অনেক সময় অর্থের বিনিময়ে আপোষ করায় মীমাংসা হয়ে যায়, ফলে একই ধরনের অপরাধের ঝুঁকি বাড়ে। ওরা বাইরে গিয়ে আপোষ করে টাকা পয়সা বিনিময়ে আপোষ করে বলছে, সেই জন্য ওদের শাস্তিটা হচ্ছে না, যার কারণে ওরা এরকম এক্সেসিভ অ্যাসল্টের মতো ক্রাইমটা করতে পারতেছে। দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধ অনেকটাই কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ল এনফোর্সিং এজেন্সিগুলো আছে তারা তার যথাযথ ভূমিকা পালন করবে। এটা যদি পালন না করে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। মানুষকে খুব বেশি সচেতন থাকতে হবে, মেয়েদেরকে থাকতে হবে, আর পুলিশ প্রশাসন তো অবশ্যই, ওনারা যদি আমাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দেন তাহলে আশা করি এই অপরাধগুলো অনেকটাই কমে যাবে। নারী নির্যাতন রোধে কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশের। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে সমস্ত মামলা বা যে সমস্ত ঘটনা, এইসব বিষয়ে আমরা খুবই কঠোর পদক্ষেপ নিই। ঘটনা ঘটার সাথে সাথেই আমরা দ্রুত অ্যারেস্ট করার চেষ্টা করি এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা সফল হই। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে 5 জন সিনিয়র স্টাফ নার্স, 4 জন পুলিশ সদস্য, 1 জন আইনজীবী এবং ডিএনএ ল্যাবে 3 জন কর্মকর্তার সমন্বয়ে 6 সজ্জার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামের চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূল 4 জনকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামাল, জব্দ করা হয়েছে ব্যবহৃত অস্ত্র ও পরিবহন। বিদেশি বিনিয়োগের এই জোনের ডাকাতির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে শিল্প পুলিশ। চট্টগ্রাম চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ সশস্ত্র ডাকাতি। 6 ফেব্রুয়ারি রাত 3টার দিকে নম্বর প্লেটবিহীন একটি পিকআপে 26 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ছিল একমাত্র ক্লু। জড়িতদের চিহ্নিতে তদন্ত শুরু করে শিল্প পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 6 ফেব্রুয়ারি দিবাগত রাত 2টা থেকে 3:30টার মধ্যে আনোয়ারা চায়না ইকোনমিক জোনে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। এই ঘটনায় প্রায় 6.5 লাখ টাকার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, মালামাল লুট করে নিয়ে যায় তারা। এর 17 দিন পর জোনের স্টোর ম্যানেজার 15 থেকে 20 জনকে আসামি করে থানায় ডাকাতির মামলা করেন। গেল বৃহস্পতিবার ও শুক্রবার ঘটনার সঙ্গে যুক্ত প্রধান 4 ডাকাতকে গ্রেফতার করা হয়। এখানে যে 4 জন ডাকাত ধরা পড়ছে, এই 4 জনই কিন্তু কুখ্যাত ডাকাত, অত্র এলাকার কুখ্যাত ডাকাত। প্রত্যেকের নামে 4টা-5টা করে ডাকাতি মামলা আছে। এদেরকে ধরা একটু কঠিন। আমাদের টিম আপনারা দেখছেন যে জেলের বেশে, তারপরে ছিন্নমূল হয়ে তারা বিভিন্ন জায়গায় দিনের পর দিন তারা সেখানে উৎপত্তি থেকে আমরা এই 4 জন ডাকাতকে ধরতে সমর্থ হই। অভিযানে মালামালের একাংশ উদ্ধার করা গেলেও অধিকাংশ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয় ডাকাতরা। জব্দ করা হয় ব্যবহৃত দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যান ও সিএনজি। ডাকাতির কাজে ব্যবহৃত যে ট্রাক এবং একটা সিএনজি এবং যে মালামালের এক অংশ, কারণ বেশিরভাগ মালামাল তারা বিক্রি করে ফেলছে স্ক্র্যাপ হিসাবে, সেগুলো আর এক অংশ আমরা উদ্ধার করতে পারি। গ্রেফতার 4 জনের মধ্যে 2 জন এর আগেও ওই এলাকায় কোরিয়ান ইপিজেডের অন্য একটি ডাকাতিতেও সম্পৃক্ত ছিল বলে জানায় শিল্প পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতে পার করে দেয়া ফিলিক্স সাংমাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। শনিবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, ফিলিপ সীমান্তে মানব পাচারের চক্রের সঙ্গে যুক্ত এবং টাকার বিনিময়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত। এসটিএফ বলছে, গ্রেফতার এড়াতে অবৈধভাবে ভারতে ঢুকে আত্মগোপন করে সে। পরিবেশ আইন ও নীতিমালা না মেনে ময়মনসিংহে পরিচালিত হচ্ছে 5 শতাধিক ইটভাটা, যার মধ্যে 450-র বেশি অবৈধ। এগুলোতে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। জনবল সংকটের অজুহাতে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। তবে অবৈধ ভাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে জেলা প্রশাসন। গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। চারপাশে বিস্তীর্ণ আবাদি জমি, পাশে লোকালয় আর শিক্ষা প্রতিষ্ঠান, আর এর মাঝেই বছরের পর বছর ধরে দাপটের সঙ্গে চলছে একের পর এক ইট ভাটা। বেশিরভাগ ভাটাতেই কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। পরিবেশ আইন ও নীতিমালা না মেনে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে এসব ইট ভাটা। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় মোট ইট ভাটা রয়েছে 536টি, যার মধ্যে বৈধ মাত্র 77টি আর 86% অবৈধ। স্থানীয়দের অভিযোগ, ইট ভাটার কারণে কৃষি জমির উর্বরতা নষ্ট ও স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়েছে। তারপরও প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে কার্যক্রম। যখন বাতাস না থাকে, ধোঁয়াটা কিন্তু একদম নিচে পড়ে, আমরা বাড়িতে থাকি, তখনই বোঝা যায় দম টানতে আমরা সুস্থ মানুষ, শ্বাস প্রশ্বাস নিতে আমাদেরই কষ্ট হয়। পাশে আমাদের যারা আছি একটা ফল আমরা মারা খাইতে পারি নাই, যারা দেহার তারাই দেয় না। তো ওখানে আমরা গরিব গাছের মানুষ, আমরা কি দেখবো। সঠিক পদক্ষেপ নেওয়া হোক, কারণ এখানে ঘনবসতি, এখানে মানুষের অনেক দুর্ভোগ এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। পরিবেশ বান্ধব একটি ইট সিস্টেম করে তোলার জন্য আমরা এটা ইট খোলা করে তোলার জন্য আমরা দাবি জানাই। জনবল সংকটের অজুহাতে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। তবে অবৈধভাবে চলা ভাটাগুলো বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে জেলা প্রশাসন। মনিটরিংটা আসলে স্বল্পতার কারণে আমরা আসলে সবসময় এটা দেখতে পারি না। তবে এই ভাটাগুলো বন্ধের আমাদের কার্যক্রম চলমান আছে। প্রত্যেক মাসেই পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা সমন্বিত আকারে একটা রুটিন করি। রুটিন অনুযায়ী প্রত্যেকটা উপজেলায় ইনক্লুডিং সিটি কর্পোরেশন সেই জায়গায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গত বছর ময়মনসিংহ বিভাগের 4 জেলায় অবৈধ ইটভাটাগুলোতে মোট 71টি অভিযানে 5.5 কোটি টাকা জরিমানা আদায় করা হয়। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানী মোহাম্মদপুরে অভিযান চালিয়ে 3 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে জেনেভা ক্যাম্পের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করে ডিএমপির তেজগাঁও জোন। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঈদকে সামনে রেখে এ ধরনের অভিযান চলমান থাকবে। আমরা ঈদটাকে আসলে মূল প্রায়োরিটি ধরে আমাদের অভিযানের মাত্রাটা একটু বাড়িয়েছি। আমরা দিনে অভিযান চালাচ্ছি, আর রাতটায় বিশেষ করে এই সময়গুলোতে তো মানুষের যারা একটু কর্মব্যস্ত মানুষ, তারা তো এই সময় যাতায়াতটা বেশি করে। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। টাঙ্গাইল শহরের থানা ও রেজিস্ট্রি পাড়া এলাকায় শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 50,000 করে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে চাঁদপুর শহরে কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনিং নামে 2টি খাবারের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাসির মাংস, মাওয়া ও বাদামের শরবত থাকায় প্রতিষ্ঠান দুটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। ফরিদপুর শহরে অভিযান চালিয়ে 39 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, শনিবার ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত শহরের চিহ্নিত বিভিন্ন মাদক প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এর বাইরে 3 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
এই অভিযানে 36 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে, আর এর বাইরে 3 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এইখানে অভিযানে গাঁজা সহ মাদক সেবনের বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে এবং এই যে অভিযানটি মাদকের বিরুদ্ধে সরকারের এবং জেলা প্রশাসনের যে জিরো টলারেন্স সেটা অব্যাহত থাকবে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিফ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। 20 বছর পর দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন শুরু হবে। এদিন প্রধানমন্ত্রীর সড়ক পথে দিনাজপুর শহরে ফরিদপুর কবরস্থানে তার নানা নানির কবর জিয়ারত করবেন। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। সেখান থেকে সবার আগে বাংলাদেশ বাসটিতে করে যাবেন কাহারোল। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ, চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমান নানা নানির কবর জিয়ারত করবেন বলে শেখ ফরিদপুর কবরস্থানে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। আমরা ফরিদপুর কবরস্থানের বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। ইনশাল্লাহ সেই প্রতীক্ষায় আছি, উনি আসবেন, কবর জিয়ারত করবেন। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি বিজড়িত দিনাজপুর শহরের বালুবাড়িতে তার মা আপসহীন নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। এই মাটিতেই কেটেছে প্রধানমন্ত্রীর কৈশোর শৈশব। নানা ইস্কান্দার মজুমদার ও নানি বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা প্রয়াত মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক শেখ ফরিদপুর কবরস্থানে শায়িত আছেন। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে সোজা উনি খাল খনন উদ্বোধন করবেন। এই সমাবেশ উপলক্ষে বিএনপি এবং এলাকার মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রাণ চাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক ওনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ট্রাফিক ব্যবস্থাপনা, হিউম্যান কন্ট্রোল বা যে মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা এসএসএফের পরামর্শেই আমরা করছি। আমরা আশা করি যে খুব শীঘ্রই আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে আগামী যে 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর এটি সফলভাবে আমরা সম্পন্ন করতে পারব। প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর। গাজীপুরে উদ্বোধন হয়েছে খাল খনন কর্মসূচি। শনিবার দুপুরে নগরীর চিলাই খালের একটি অংশে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সঙ্গে ছিলেন বিএনপি নেতাকর্মী সহ স্থানীয়রা। খালটির 1 কিলোমিটারেরও বেশি অংশ পুনরায় খননের কথা জানান এম মঞ্জুরুল করিম রনি। পর্যায়ক্রমে জেলায় দখল ও দূষণের শিকার সব খাল পুনর্খননের ঘোষণাও দেন তিনি। সেচ সংকটে 2 দশকে পতিত হয়েছে সুনামগঞ্জের 10,000 হেক্টর জমি। চাষের জন্য হাওরের অনেক জমির মাটি কেটে নিচু করছেন কৃষক। সংকট নিরসনে খাল ও নালা বাড়িয়ে পানি সংরক্ষণের তাগিদ দিচ্ছে কৃষি বিভাগ। হিমাদ্রি শেখর ভদ্রে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে এক্সকেভেটর দিয়ে। অনেক জমিতে সৃষ্টি হয়েছে গর্ত। সেচ সংকটে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে এখন মাটি ফেটে চৌচির। দীর্ঘ 2 দশকের এ সমস্যার কারণে তাহিরপুর উপজেলার অনেক হাওর পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। অন্যদিকে সদর, দোয়ারবাজার ও তাহিরপুরের হাওরের অনেক জমি কেটে নিচু করছেন কৃষক। প্রতি ট্রাক মাটি বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। কেটে নেওয়া এসব মাটি ব্যবহার করা হচ্ছে পাশের নির্মাণাধীন সড়কের কাজে। জমির মালিকদের দাবি, সেচ সংকটে কোনো ফসল উৎপাদন করতে না পারায় জমির উচ্চতা নিচু করা হচ্ছে।
হচ্ছে, যদিও সরকারি নিয়ম অনুযায়ী ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। বেশি অভাব সংসারের মাঝে কোনটা খরচ চাইতে পারে না, ও মাটি বেচছে না খরচ কি টাকা বই কিছু খরচ খায়। এই যে নদী গাছা গুতা যা আছে সব পানির অভাব, নদী বাংলা রক্ষা করলে আমরা ক্ষেত মেশিন বাই আমরা ক্ষেত করতে পারি। যারা গরিব অসহায় মানুষ এরা পারেন না জমিন করতে, এরার জমিন আমরা কাইটিয়া ওদের কিছু ফসলের জন্য টাকা দিয়ে আমরা ওই মাটিগুলা রাস্তায় দিই। আমরা মাটিটা সবে দেড় দিকে আর আমরা যে টান জায়গাটা সমান করবার লাগে আর সরকারি রাস্তাত মাটি দেওয়ার লাগে আমরা হচ্ছে আমরা ওখানে সমান করে নেব। ফুটে 1.5 টাকা 2 টাকা তো কৃষকটা দিয়ে কিনে আনিস। কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে, হাওরের সেচ সংকট দূর করতে হলে খাল ও নালার পরিমাণ বৃদ্ধি করে পানি সংরক্ষণ করতে হবে। চলমান প্রকল্প শেষ হলে সংকট কিছুটা নিরসনের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। খাল পুনর্খনন এবং খাল সংস্কারের কারণে আমাদের একই সাথে খালের মধ্যে যে পানির সরবরাহের পরিমাণ বাড়বে, একই সাথে তার খালের দুই পাশে যে আবাদি জমিগুলো আছে সেগুলো সেচের আওতায় আসবে। তো আমরা প্রায় এই অর্থ বছরে প্রায় 80 কিলোমিটারের মতো খাল খননের কাজ ধরে রেখেছি সুনামগঞ্জ জেলায়। আর উপজেলা প্রশাসন বলছে, জমির মাটি কাটা রোধে নিয়মিত অভিযান পরিচালিত করা হচ্ছে। নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করছি। আমরা ইতোমধ্যে টাস্ক ফোর্সের অভিযানও পরিচালনা করেছি এবং বেশ কয়েকজনকে কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে আমরা জরিমানাও করেছি। বিএডিসির তথ্য মতে সেচ সংকটে সুনামগঞ্জে 2 দশকে 10,000 হেক্টর জমি পতিত হয়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্তত 34,000 কৃষক। সময় সংবাদ, সুনামগঞ্জ। পানির অভাবে মৌলভীবাজারে বোরো জমি ফেটে চৌচির। বিভিন্ন স্থানের ধান বিবর্ণ রং ধারণ করে শুকিয়ে মারা যাচ্ছে। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে সংশয়ে কৃষকরা সংকট মোকাবিলায় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। শাওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের তোলা ছবিতে রিপোর্ট। চলতি বছর মৌলভীবাজারের কাওয়াদিঘি ও হাকালুকি সহ সব হাওর পাড়ে ব্যাপক উৎসাহ নিয়ে ধানের চারা লাগান কৃষকরা, কিন্তু তাদের সোনালী ফসলের স্বপ্নে বাঁধ সাধে পানির অপ্রতুলতা। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে জমিতে উপসি ও হাইব্রিড জাতের বীজ ও সার ব্যবহার করায় সবুজের সমারোহে ভরে ওঠে। তবে ধান রোপণের আগে ইজারাদাররা হাওরের বিল, নদী শুকিয়ে মাছ শিকার করায় পানির সংকট তৈরি হয়েছে। এতে জমিতে ফাটল দেখা দিয়েছে। বিবর্ণ রং ধারণ করে শুকিয়ে যাচ্ছে ধান। ফসল রক্ষায় 2-3 হাজার ফুট দূর থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেও খুব একটা লাভ হচ্ছে না কৃষকের। পানির অভাবে এখন 2 কেয়ার করার পরে এখন খেতটা শুকাইয়া যার গিয়া। কিছু কিছু বালা আছে ও খালি সার দেওয়ার কারণে, আর না সবই জ্বলি গেল। আল্লাহ মেঘ না দিন তেল ছাড়া কি তখন সার আর কি কোনটা করার নাই। পানি না পাওয়ার কারণে জমির তো ফাটিয়া চৌচির এমন বিভিন্ন রোগ বালাই আমরা আক্রমণ করতেছে। এই অবস্থায় জমিতে পটাশ সার প্রয়োগের পরামর্শ দেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রত্যেকটা হাওরে যদি মনে করেন আমরা একটা গভীর নলকূপ দেওয়া হয়, তাহলে আমরা মনে করেন যে সময় হাওরটা এই যে ক্লান্তিক সময় আমরা হয়তো গভীর নলকূপটা ব্যবহার করলাম। 7-10 দিন যদি এভাবে খরা চলে হয়তো বা কিছুটা ক্ষতি হতে পারে। খরার সম্মুখীন হয়েছে জমিগুলো, তারা যদি জমিতে কিছু পটাশ সার স্প্রে করে তাহলে এই ফসলগুলো হয়তো বা রক্ষা পেয়ে যাবে। চলতি বছর জেলায় 62,500 হেক্টর জমিতে বড় চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন ধরা হয়েছে 2,81,250 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে জামালপুরের কৃষকদের উপর। ধান চাষের ডিজেল সংকটে পড়েছেন কৃষকেরা। এতে পানি সরবরাহ কমায় লোকসানের শঙ্কায় পড়েছেন তারা। যদিও মজুদ তেলেই বড় মৌসুম পার হবে বলে আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের তোলা ছবিতে রিপোর্ট। দিগন্ত জুড়ে ধানের সবুজ চারা, তবুও কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কৃষকরা জানান, জামালপুরের প্রায় 90% জমিতে বোরোর চারা রোপণ সম্পন্ন হয়েছে, অথচ ডিজেলের অভাবে অধিকাংশ কৃষকই পানি সেচ দিতে পারছেন না। তাদের দাবি, ফিলিং স্টেশন থেকে মাত্র 2 লিটার করে তেল দেয়া হচ্ছে, কিন্তু সেচ পাম্পে প্রতিদিন তেল প্রয়োজন হয় 15 থেকে 20 লিটার। এছাড়া 102 টাকা লিটার ডিজেল 120 থেকে 125 টাকায় কিনতে হচ্ছে। তেলের কারণে পানি দিতে পারতেছে না, জমিনগুলো সব শুকিয়ে গেছে গা। 2 লিটার তেল দিতে হয় না, দিনে তেল লাগে আমার 15 থেকে 20 লিটার মতো। পেটের খাবারই জোগামো,
না তেলই যোগাম না সারি যোগাম। বড় গাড়ি মনে করেন যে প্রতিদিন 50-60 লিটার তেলের দরকার, তেল বাদে সর্বোচ্চ 20 লিটার 30 লিটার। যদিও স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন ডিজেলের যে পরিমাণ মজুত আছে তা দিয়ে চলতি বড় মৌসুমে সেচের কাজ করা সম্ভব। জামালপুর জেলায় ডিজেলের পাশাপাশি বিদ্যুৎ দিয়েও সেচ যন্ত্রগুলো চলে, যে কারণে আমরা আশা করছি যে আমাদের সেচে তেমন একটা প্রবলেম হবে না। ডিজেলের যে পরিমাণ মজুদ আছে সেটা দিয়েই আমরা আমাদের সেচের যে কার্যক্রম এটি সম্পূর্ণ করতে পারবো বলে আমরা আশা রাখছি। জেলায় 1,26,132 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, আর 7 উপজেলায় ডিজেল চালিত গভীর নলকূপ 36,000 এবং বিদ্যুৎ চালিত রয়েছে 19,700টি। সময় সংবাদ, জামালপুর। দেখছেন ভোরের সময়। আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার। শেষের আগের দিন শিশু প্রহরে ছিল খুদে পাঠকদের ভিড়। পাপেট শো, বায়োস্কোপ আর গল্প বলার আসরে উচ্ছ্বাসে মেতে ওঠে কচিকাচারা। প্রকাশকরা বলছেন প্রত্যাশার তুলনায় বিক্রি কম। শুক্রবার রাতের বৃষ্টির প্রভাবে কিছুটা অগোছালো পরিবেশ থাকলেও শনিবার সময় মতোই খুলে দেওয়া হয় বইমেলা প্রাঙ্গণ। শেষ শিশু প্রহরে বাবা মায়ের হাত ধরে আসতে থাকে শিশুরা। আমি ফার্স্ট টাইম পাপেট শো দেখবো, দ্যাটস ওয়াই আমি এক্সাইটেড ছিলাম। ভূতের বই, অনেক রকমের বই ভালো লাগে। এখনো কিনি না, কিনবো। তোমরা সবাই কেমন আছো? বেলা 11:30টায় পাপেট শো শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় 12:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। পাপেট শো, মাস্কট প্রদর্শনী সহ নানা আয়োজনে দেখা গেছে শিশুদের উচ্ছ্বাস। শনিবার শিশু প্রহরের শেষ দিন হলেও রোববার বিকাল 3টা থেকে রাত 7:45 পর্যন্ত থাকবে পাপেট শো। এটা শেষ হয়ে গেল, অনেক কষ্ট লাগবে। আমার বই পড়তে অনেক ভালো লাগে। বইমেলা এসেছো, বই কিনেছো? হ্যাঁ, কিনেছি। রোববার পর্দা নামছে বইমেলার। রমজান মাসে মেলা হওয়ায় এবারের শেষ দিকে এসেও তেমন জমেনি আয়োজন। জনতার ঢলক সেরকম নেই। এখন দেখা যাচ্ছে বাচ্চারা বইমেলা আসতেই চায় না, তো আমাদের আসলে এমন কিছু করতে হবে যাতে বাচ্চারা যেন বইমেলায় আসে। তবে শেষ দিনে পাঠক সমাগম বাড়ার পাশাপাশি বিক্রি কিছুটা বাড়ার আশা প্রকাশক ও বিক্রেতাদের। যেমনটা আশা করেছিলাম তেমনটি অবশ্যই হয়নি। এবারের বইমেলা একটু ব্যতিক্রম পরিস্থিতির মধ্যে আমরা উদযাপন করছি। লেখক, প্রকাশক কারোই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বিগত বইমেলাগুলোর তুলনায় অনেক কম, বইয়ের থেকে বরং মার্কেটের দিকে বেশি ঝুঁকে পড়েছে মনে হয়। শেষ দিনে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। এরপর প্রতীক্ষা আগামী বছরের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বইমেলা মানে শব্দের উৎসব, অক্ষরের উল্লাস। কিন্তু এই উৎসবে এমন কিছু পাঠকও আছেন যাদের কাছে অক্ষর ধরা দেয় না, চোখে ধরা দেয় স্পর্শে। ছোট ছোট ডটের ভাঁজে তারা খুঁজে পান জ্ঞানের আলো, খুঁজে পান নিজের এক অনন্ত পৃথিবী। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে জানাবো সেই অদেখা বইমেলা সম্পর্কে। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। আকাশটাকে নিয়ে আমার মস্ত বড় খেলা, মেঘের কোলে ভাসতে চায় চিলেকোটার ভেলা। বাতাস যখন থাকে গিয়ে শান্ত। অমর একুশে বইমেলায় ঢুকলেই ভেসে আসে নতুন বইয়ের ঘ্রাণ। শব্দ, গল্প আর কল্পনার রঙে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। কিন্তু এই উৎসবের মাঝেই আছে আরেকটি নীরব জগৎ, যেখানে ছাপার অক্ষরে নয়, ছোট ছোট ডটের স্পর্শে খুলে যায় জানার দরজা। মেঘের কোলে ভাসতে চায় চিলেকোটার ভেলা। চোখ নয়, স্পর্শই আয়েশার দৃষ্টির উৎস। বইয়ের পাতায় পরম মমতায় বুলিয়ে চলে তার ছোট্ট দুটো হাত। ডটের পর ডট ছুঁয়ে সে যেন খুঁজে নেয় এক অদেখা পৃথিবী। আলো হারানো চোখ থামিয়ে রাখতে পারেনি তাকে, বরং অজানাকে জানার আকুলতা টেনে এনেছে বইয়ের কাছে। আমরা যে পড়াশোনা করতে পারি দৃষ্টির জয়ীরা, এটা সকলের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। অ্যাটলিস্ট একটা করে ব্রেইল বই থাকে, আমরা প্রতিটা স্টলে যেয়ে ঘুরে ঘুরে বইগুলোকে দেখে বেছে বইগুলো কিনতে পারি, নিজেদের বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে ঘুরে দেখতে পারি। ব্যতিক্রম নন শাহিনও। সাহিত্যের বই পড়তে ভালোবাসেন তিনি। তার কাছে বই মানে শুধু গল্প নয়, এই যেন নিজের ভেতরের অন্ধকার ভেঙে আলো খুঁজে পাওয়ার এক অনন্য পথ। অন্যান্য মাধ্যমে এখন বইপত্র পড়া যায়, কিন্তু তাতে বই পড়ে যে একটা তৃপ্তি, ওই তৃপ্তিটা আসলে অন্য কিছুতে পাওয়া যায় না। মেলার ভিড়ের ভেতর হঠাৎ করেই কেউ কেউ থমকে দাঁড়ান এই স্টলের সামনে, কৌতূহলী চোখে তাকান। চোখে না দেখেও কেমন করে পড়া হয় এমন বই। কেউ আবার শিশুর ছোট্ট হাতটা ধরে নিয়ে আসেন কাছে, দেখান জ্ঞান শুধু চোখ দিয়ে নয়, স্পর্শ দিয়েও পাওয়া যায়। বইগুলো খুব সুন্দর এবং কোনো কালি টালি নাই, হাতের অনুভবে
রিডিং পড়া হয়, তো এটা জেনে আমার খুব ভালো লেগেছে। দেখালাম যে তুমিও দেখো, ওরা আসলে না দেখে কিভাবে ওরা সরিয়ে বা কিভাবে পড়ালেখা করে ওই বিষয়টা সম্পর্কে আমাদের জানার ইচ্ছা ছিল। এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছে স্পর্শ ফাউন্ডেশন। 15 বছর ধরে বইমেলায় আনছে ব্রেল পদ্ধতির বই। এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা সকল প্রকাশককে এখনো একত্রীভূত করতে পারি নাই। যারা প্রকাশক তারা তো তাদের ব্যবসায়িক খাতির থেকে দেখবেন যে এই বইটা বিক্রি করতে পারবেন কিনা। আসলে এই বইটা অনেক এক্সপেন্সিভ। বাংলা একাডেমি যদি একটু নজর দেন, প্রত্যেক বছর যদি অন্তত ওরা 5-10টা বই ব্রেলে করে দেন। 167টি ব্রেল বই প্রকাশ করেছে স্পর্শ প্রকাশনা। আরও কয়েকটি প্রকাশনাও এখন এই উদ্যোগে এগিয়ে আসার চেষ্টা করছে। বইমেলায় যখন জ্ঞানের উৎসবে যোগ দেয় লাখো মানুষ, তখন সেই উৎসব থেকে পিছিয়ে নেই দৃষ্টিহীনরাও। দৃষ্টিতে আধার থাকলেও জ্ঞানের রাজ্যকে আলোকিত করতে ব্রেল পদ্ধতিতে বই প্রকাশ করছে কিছু প্রকাশনী, যেখানে স্পর্শের মাধ্যমে অক্ষর ছুঁয়ে নতুন এক পৃথিবী খুঁজে নেয় দৃষ্টিহীনরাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে নেত্রকোনায় ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। শনিবার সকালে পৌর শহরের সাতপাই এন আকন্দ আলিয়া মাদ্রাসা মাঠে ভিজিএফের চাল নিতে ভিড় করেন দরিদ্র ও দুস্থরা। প্রতিজনকে 10 কেজি করে চাল দেওয়া হয়। তৃতীয় দিনে চাল পান 4,625 জন কার্ডধারী। চাল পেয়ে খুশি অসহায় মানুষগণ। গ্যাস ক্ষেত্রে 5 নম্বর কূপের গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে। পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস। শনিবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার, যে কারণে বৈশ্বিক সংকটে ঝুঁকি বাড়ছে। নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যের কথা জানান প্রতিমন্ত্রী। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই, এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। রাশিয়ার জ্বালানি পেলে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমবে, তবে এক্ষেত্রে বড় বাধা হিসেবে বাংলাদেশের পরিশোধন সক্ষমতার অভাবকে সামনে আনছেন বিশ্লেষকরা। এদিকে রফতানি মন্দার কঠিন সময়ে জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় থাকতে চান না শিল্প উদ্যোক্তারা। MSRFনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল জ্বালানি চাহিদার বিপরীতে রাশিয়ার উৎপাদন প্রায় 10 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ 10% তেলের বাজার নিয়ন্ত্রণ করে মস্কো, যার সিংহভাগেরই ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রায় 70% যোগান মেটায় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান যুদ্ধে দেশগুলোর উৎপাদন ব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় শিল্পে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে দূরদর্শী পরিকল্পনা চান উদ্যোক্তারা। বহির্বিশ্বের তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে এটা একটু কষ্টকর হবে, অর্থাৎ আমাদের কস্টিং বেড়ে যাবে। গ্যাস হোক, LNG হোক এবং তেল হোক, সেটাতে ডাইভার্সিফিকেশন হয়, কোনো কান্ট্রি স্পিক না হয়, যাতে এরকম প্রবলেম ভবিষ্যতে হলেও আমাদের অর্থনীতি থেমে না যায়। বাস্তবতার নিরিখে মজুদ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে বাংলাদেশও। তবে এক্ষেত্রেও আছে বিপত্তি। কেবল মধ্যপ্রাচ্যের হালকা তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। রুশ কিংবা ভেনেজুয়েলার মতো ভারী ক্রুড পরিশোধনের সক্ষমতা নেই দেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি, সেটা দিয়ে তো আমরা আসলে রিফাইন করতে পারবো না, এবং তেল আমদানি করতে গেলে সময় লাগে, এলসি ওপেন করতে হয়, অনেক সময় এগ্রিমেন্ট করতে হয়, তো এগুলো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও আমাদের এই চ্যানেলটা খোলা রাখা উচিত। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞায় ছাড় পেলে সরাসরি পরিশোধিত তেল কেনার পরামর্শও তাদের। তেল আমদানি করে ভারতের মাধ্যমে পরিশোধন করে যদি বাংলাদেশে আমদানি করি, তাহলে এটা একটা উপায়, তার কারণ ভারতের ইতিমধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। বিপিসির তথ্য, 2024-25 অর্থ বছরে 47 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে এসেছে 15 লাখ টন অপরিশোধিত তেল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় খুলনার 3টি ডিপো থেকে উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে জ্বালানি তেল পরিবেশন সমিতি। শনিবার সকালে খালিশপুর পরিবেশক সমিতির কার্যালয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির নেতারা জানান, বর্তমানে পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো থেকে প্রতিদিন 3,35,000 লিটার তেল দেওয়া হয়, যা চাহিদার তুলনায় স্বল্প। এতে ফিলিং স্টেশনে তেল দিতে ব্যর্থ হচ্ছে মালিকরা। এ সময় প্রতিদিন তেল উত্তোলনের সীমা 5 লাখ লিটার করার দাবি জানান তারা।
দাবি না মানলে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, সরবরাহ, বিপণন বন্ধ থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরবরাহ বাড়ায় ময়মনসিংহের পাইকারি বাজারে 5 থেকে 10 টাকা কমেছে সবজির দাম। তবে এখনও বাড়তি দরে বিক্রি হচ্ছে করলা, ঢেঁড়স ও সজনে ডাঁটা। এই মুহূর্তে মেছুয়া বাজারে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পাইকারি এবং খুচরা সবজি বিক্রেতাদের হাটটাকে কিন্তু সরগরম ময়মনসিংহের নগরীর সবচেয়ে বড় যে পাইকারি সবজি বাজার মেছুয়া বাজার। এখানে আমি এসে যেটি দেখেছি যে আজকে সরবরাহ বাড়ায় কিন্তু বেশিরভাগ সবজির যে দাম সেটি কিন্তু হাতের নাগালে অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যেই এসেছে, অর্থাৎ দাম বেশিরভাগ সবজির দামই 5 থেকে 10 টাকা কমেছে এবং যে ময়মনসিংহের চরাঞ্চল আছে সেখান থেকে সবজি বেশি আসায় কিন্তু এই যে সবজির বাজার সেটি কিন্তু অনেকটাই কমেছে। আমি যদি একটু জানাই যে ময়মনসিংহ নগরের এই মেছুয়া বাজারটি মূলত ময়মনসিংহের সবচেয়ে বড় পাইকারি বাজার এবং এখান থেকেই ময়মনসিংহ নগরীর যেসব ছোট ছোট খুচরা বাজার রয়েছে এবং যারা ভ্যানে করে সবজি বিক্রি করেন বিভিন্ন পাড়া মহল্লায়, তারা কিন্তু এই পাইকারি বাজার থেকে তারা সবজি কিনে নিয়ে তারা খুচরাভাবে বিক্রি করেন। এই পাইকারি বাজারে আজকে যেটি বাজার ঘুরে আমি যেটি জানতে পেরেছি যে এখানে যে করলা, ঢেঁড়স, সজনে, পটল এই কয়েকটি সবজির দাম কিছুটা বেশি, তবে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে 5 থেকে 10 টাকা। আমি যদি একটু দরদামের কথা জানাই যে এখানে আজকে করলা বিক্রি হচ্ছে প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা কেজি দরে এবং গত সপ্তাহে যেটি ছিল 40 থেকে 60 টাকা এবং ঢেঁড়স কিন্তু বিক্রি হচ্ছে বেশ চড়া দামে 100 টাকা কেজিতে। গতকালকেও যেটি ছিল 140 টাকা, অর্থাৎ এটি কিন্তু কিছুটা কমেছে, যদিও চড়া দামে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, এটি গতকালকে ছিল 50 থেকে 60 টাকা। টমেটো কিন্তু আজকে বিক্রি হচ্ছে যে পাইকারি বাজারে 25 থেকে 30 টাকা, গতকালকেও একই দামে ছিল এখানে টমেটো যেটি বলছিলাম। এরপর শসা কিন্তু এখানে 20 থেকে 25 টাকা, যেটি গতকালকে ছিল 20 টাকা। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, কি দাম ছিল গতকালকেও। এবং বেগুন 50 টাকা, পেঁপে 24 টাকা, সজনে বিক্রি কিন্তু 140 টাকা এবং ফুল চিচিঙ্গা 50 টাকা, গাজর 20 থেকে 25 টাকা এবং পটল বিক্রি হচ্ছে কিন্তু 80 থেকে 85 টাকা কেজি দরে। মূলত এই আমি যে দামগুলো বললাম এগুলো মূলত যে পাইকারি দাম এবং এখান থেকে যারা খুচরা বিক্রেতা যারা কিনে নিয়ে যাচ্ছেন তারা এই দাম থেকে আরো 20 থেকে 25 টাকা আসলে বেশি দামে কিন্তু খুচরা বাজারে বিক্রি হবে। তো এই ছিল ময়মনসিংহ নগরের মেছুয়া বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সবজির পাইকারি বাজারে খবর জানছিলাম, সরাসরি ছিলাম ময়মনসিংহে। বগুড়ায় মহাস্থানগড় মোকামে সরবরাহ কমায় বেড়েছে সবজির দাম, তবে এখনও আলুর দাম আছে হাতের নাগালে। উৎপাদনের জেলা বগুড়ায় ঈদের আগে আবারও বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। দুদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 30 টাকা। এছাড়াও সজনে ডাঁটা 160 টাকা, পটল ও করলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়, বেগুনের কেজি 62 টাকা। পেঁয়াজের দামও কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। বাড়তি লেবুর দামও কৃষকরা বলছে উৎপাদন খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারে।